অর্থাৎ আমরা ধারণ করি বাংলাদেশ, আমরা ধরেন পাকিস্তানি যে বৈষম্য, পাকিস্তানি যে নির্যাতন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর এবং তাদের যে নিপীড়ন, তার বিরুদ্ধে সোচ্চার থেকেছি। আবার স্বাধীন হওয়ার পর পার্শ্ববর্তী দেশের যা কর্তৃত্ববাদ, আধিপত্যবাদ, তার বিরুদ্ধে সক্রিয় থেকেছি। আমরা ধারণ করি বাংলাদেশকে। কিন্তু বর্তমান বাস্তবতায় সাধারণ মানুষ কিন্তু এইভাবে প্রতিবাদ করতে পারছে না রবি ভাই, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। না, প্রতিবাদ আপনি কিসের ক্ষেত্রে প্রতিবাদ চাইছেন? যেমন মনে করেন এই যে আজকে বুদ্ধিজীবী দিবস বা দুদিন পর আমাদের বিজয় দিবস, হ্যাঁ, তো এই দিবসগুলো মানে একটু ভিন্নভাবে, একটু সাধারণ মানুষ এই যে আপনি বললেন না যে এক ধরনের ন্যারেটিভ, ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে বা অপচেষ্টা চলছে, সেই ন্যারেটিভের প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষ ওইভাবে করতে পারছে না। এক ধরনের ভীতি কিন্তু আছে তাদের মধ্যে। সাধারণ মানুষ তো প্রতিবাদ ওভাবে করে না। সাধারণ মানুষ প্রতিবাদ করে সাধারণত হচ্ছে যখন রাষ্ট্রে অবধারিত হয়ে যায়, ওই যেমন আপনার গণঅভ্যুত্থান অবধারিত হয়েছিল, মানুষ নেমেছে তো। এখন আবার মানুষ এখন কোন প্রক্রিয়ায় করবে? মানুষ তার ভোটাধিকারের ভিত্তিতে করবে, তার সমর্থন জানান দেবে তার রায়ের ভিত্তিতে। সেটা করার জন্য মানুষ প্রস্তুত আছে। এখন ধরেন মানুষ, এখনকার সাধারণ মানুষের কথা যদি আপনি বলেন, হ্যাঁ, অতি বাড়াবাড়ি করছে না, বাড়াবাড়িও তো ছিল, এটা আপনি অস্বীকার করবেন না। দিবসগুলিতে বাড়াবাড়ি ছিল, এই দিবসগুলিকে একটা দলের পক্ষে কাজে লাগানোর চেষ্টা ছিল, তার বাইরে সাধারণ মানুষ আছে। ওই যে বিগত হ্যাজিমনি বা ওই রিজিমটা এর উপরে ভর করে এটাকে বিক্রি করে ক্ষমতায় আসীন ছিল, তাই বলে তো এই দিবসের কোনো দায় নেই। না, দিবসের দায় নেই, কিন্তু সাধারণ মানুষ তাতে কিছুটা বিরক্তও ছিল। বিরক্ত ছিল, সেই বিরক্তটার কিছু বহিঃপ্রকাশ আছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষ মনে করছেন, আমার যেটা ধারণা, তারা এটা ধারণ করছেন উপস্থিতি হয়ে একেবারে যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি আমরা দেখতে অভ্যস্ত, সেভাবে দেখছি না। এর একটা কারণ আছে, সাধারণ মানুষের মধ্যে কিছু সংযমও আছে, কিছু ভীতিও আছে। এবং কারণটা কি? ভীতির কারণটা হচ্ছে আমরা তো ধরেন একটা সংকটকালীন সময় পার করছি। সেই সংকটকালীন সময়ের মধ্যে রাজনৈতিক বিভাজন অথবা ধরেন কোনো গোষ্ঠী যে কোনো সময়ে কোনো সাধারণ মানুষের উপর চড়াও হওয়ার নজির তৈরি আছে, কয়েকটা মব সন্ত্রাস যেগুলো আমরা দেখেছি এর আগে, সেরকমও কিছু আছে। আবার মানুষ একটা সংকটকালীন সময় কি হয়, সংকটকালীন সময় সাধারণত মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত থাকে না। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা একটা ভোটের জন্য অপেক্ষা করছি, আমাদের ধরেন অলরেডি নির্বাচনী আবহাওয়ার মধ্যে চলে গিয়েছি। আবার মানুষের কিছু দৈনন্দিন জীবনে কিছু সংকট তৈরি হয়েছে, নিজে জীবন নির্বাহ করার ক্ষেত্রে মনোযোগী হতে হচ্ছে, অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যতা নেই, এটা তো আছে। অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছে, জীবন নির্বাহ করতে কষ্ট হচ্ছে। যারা এইসব দিবসে প্রচুর অর্থ ব্যয় করে একটা ছুটির আমেজের মতো আপনার ছিল দিনটা কাটাতো, তারা আবার কিছু কিছু অংশ তাদের অর্থবিত্ত নিয়ে হাইড হয়েছে, হ্যাঁ, উপস্থিতি জানান দিতে চাচ্ছে না, একেবারে সাধারণ মানুষের মতো একটা ভাব তৈরি করছে যে আমি কিছুতেই নাই, আমি খুব কষ্টে আছি। এটা কিছুটা আর্টিফিশিয়ালিও আছে। সে অপেক্ষা করছে যে রাষ্ট্রটা আবার রাইটটাকে কখন চলে আসবে, তখন সে আবার তার স্বতঃস্ফূর্ত আপনার বহিঃপ্রকাশ আমাদের সামনে তুলে ধরবে। এইরকমের একটা জায়গায় আমি এটা বলতে চাচ্ছি, স্থবির একটা সিচুয়েশন বলতে যা বোঝায়, অর্থাৎ মানুষ নিজেকে একটু গুটিয়ে রাখতেই এই মুহূর্তে নিরাপদ অথবা স্বাচ্ছন্দ্য বোধ করছে, দুটোই বলতে পারে না। জি রবি ভাই, আরেকটি বিষয়ে একটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে আপনি নিজে একজন প্রার্থী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এবং দুদিন আগে আপনার মতো আরেকজন প্রার্থী যিনি গুলিবিদ্ধ হয়েছেন মাথায়, ওসমান হাদি, তিনি এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই যে ভোটের মাঠে চষছেন, এই যে ওসমান হাদির উপরে হামলা কে করলো, কারা করলো, কি কেন করলো, এটি এখনও পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে টু দি পয়েন্টে কিছু বলা হয়নি। আপনি কি মনে করেন যে আপনি কি নিজে থ্রেট মনে করেন কিনা, বা আপনি কি মনে করেন যে আপনি পুরো নিরাপত্তা পাচ্ছেন, বা এই রাষ্ট্রটি শুধুমাত্র আপনি প্রার্থী বলে না, নাগরিকের নিরাপত্তা আছে, পুরোপুরি সমর্থ হচ্ছে? না, নিরাপত্তা নেই, কিন্তু আবার এত শঙ্কিত হওয়ারও কারণ নেই। প্রথম হচ্ছে ওসমান হাদিকে আমি শুধু একজন প্রার্থী দেখছি না। ওসমান হাদির উপর হামলা মানে হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তির উপর হামলা, বিজয়ী শক্তির উপর হামলা। গুলি করেছে অভ্যুত্থানের উপরে। হ্যাঁ, আবার ধরেন সে একজন প্রতিবাদী, প্রতিষ্ঠিত কণ্ঠস্বর। তিনি যেভাবে রাষ্ট্রটাকে দেখতে চেয়েছেন এবং যেভাবে সংগ্রামটা করেছেন, তার সাথে কর্তৃত্ববাদী যে গোষ্ঠী আছে,
অথবা ফ্যাসিবাদী যে গোষ্ঠী আছে তাদের সাথে তাদের স্বার্থবিরোধী। যার ফলে উসমান হাদিকে দেখা হয়েছে গণতন্ত্র, তার উপর হামলা করে গণতন্ত্র অগ্রযাত্রাকে ব্যাহত করা যায় কিনা, জনগণের ক্ষমতায়ন অর্থাৎ নির্বাচন সেটাকে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা, অথবা ধরেন বাংলাদেশকে একটা আনস্টেবল সিচুয়েশন বিরাজ করছে, এটা প্রতিষ্ঠিত করতে পারলে পতিত ফ্যাসিবাদী শক্তি দ্বারা যেটাকে বলা হয় আবার নতুন করে তাদের উপস্থিতি জানান দিতে পারে এবং তারাই একসময় দেশটাকে ভালো রাখতে সক্ষম হয়েছিল, এই ন্যারেটিভও তৈরি করা যেতে পারে। মানে এই সময়ের চেয়ে ওই সময় বেটার ছিল। ওই সব কিছুকে বিবেচনা করে এটা করা হয়েছে। আমরা যারা নির্বাচন করছি অবশ্যই আমাদের জন্য থ্রেট, অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে মনে রাখা দরকার, রাজনীতিতে আমরা যারা যুক্ত অথবা আমরা যারা জনগণের প্রতিনিধিত্ব করতে চাই তাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মানে আপনার এই শুধু ভীত হলে হবে না, কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব আপনাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। কারণ আপনি যখন নিরাপত্তা ঝুঁকিতে, ভোটার কিন্তু আরও বেশি ঝুঁকি মনে করবে এটিকে, ভোটার কিন্তু ভীত হয়ে যাবে। মানে গোটা রাজনীতি বা এই নির্বাচনটিকে ভ্যান্ডালাইজ করবার কোনো কনস্পিরেসি আপনি দেখছেন কিনা? সেটা তো অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি না এটা করেই তারা নির্বাচন এবং আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা শুরুর যে চেষ্টা নির্বাচনের মাধ্যমে সেটাকে কেউ ব্যাহত করতে পারবে না। আবার ওসমান হাদির উপরে যখনই হামলা হলো তার 10 মিনিটের মধ্যে দেখলাম যে আপনার দলের আরেকজন মনোনীত প্রার্থী, তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কন্টেন্ট সরানো হলো এবং তিনি ওনাকে দেখতে গেলেন, ওসমান হাদিকে, ঢাকা মেডিকেলে। তাকে ঘিরে এক ধরনের অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হলো। তিনি যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন এবং আপনার দলের পক্ষ থেকে প্রতিবাদও করা হয়েছে। কিন্তু কেন করতে হবে? একজন ধরেন আপনার প্রতিপক্ষ, তিনি যদি আহত হন, রিকশার থেকে পড়ে বা সড়ক দুর্ঘটনায় আহত হতে পারেন, তাকে দেখতে আপনি যেতে পারবেন না, আপনাকে ট্র্যাকিং করা হবে। এটি কি আসলে একেবারে লেভেল প্লেইং ফিল্ড নেই বলা হচ্ছে অনেকের পক্ষ থেকে? তাহলে এটি কেমন লেভেল প্লেইং ফিল্ড? না, আমি বলতে চাচ্ছি যে ধরেন আমাদের অবক্ষয়টা কোথায় হয়েছে? অবক্ষয়টা হচ্ছে একটা গোষ্ঠী সব কিছুতে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, আবার আরেকটা গোষ্ঠী আছে তারা রাজনৈতিক সুবিধা নিক আর না নিক, তারা রাষ্ট্রটাকে একটা মানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ থাকলেই তাদের সুবিধা হয়, সেই ধরনের একটা গোষ্ঠী আছে। মানে এই গোষ্ঠী কারা রবি ভাই? না, এই গোষ্ঠীটার সম্পর্কে একটু জানতে না, চাই। এই গোষ্ঠীটা সবসময় থাকে। বাংলাদেশের রাজনীতি বিরাজনীতিকরণের একটা গোষ্ঠী আছে। বাংলাদেশের রাজনীতিকবিদরা ব্যর্থ, কিছুই জানে না, কিছুই পারে না, তারাই বোঝেন, তারাই পারেন, এরকম একটা গোষ্ঠী আছে, অরাজনৈতিক শক্তি আছে। এবং তারা সুবিধা নেয়টা হচ্ছে তখনই যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয় অথবা রাজনৈতিক পরিস্থিতি যখন একে অপরের মধ্যে অনৈক্য হয়ে উত্তপ্ত হয়, তখনই তারা এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করে। এই দুটি গোষ্ঠীই কিন্তু আছে। যেমন আপনি দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিলে একটা গোষ্ঠী বলছিল এই সরকার থাকুক না 10 বছর, কি দরকার, মানে 5-10 কার্ড দেখে হ্যাঁ চলতে চাই, সুন্দর, ভালো, এর চেয়ে যোগ্য সরকার হয় না, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। কিন্তু যখন জনগণ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি। জনগণ দেখছে যে তার নির্বাচিত প্রতিনিধি নাই, জনগণ দেখছে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রে তার সব অধিকার অথবা তার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ।